সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ক্যান্সার আলাপন অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি, আপনাদের সাথে থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে ক্যান্সার সংক্রান্ত যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজও এর ব্যত্যয় ঘটেনি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে আছেন ডাক্তার এটিএম কামরুল হাসান, মেডিকেল অনকোলজিস্ট, ক্যান্সার মেডিসিন বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। কোলোরেক্টাল বিষয়টি আসলে সাধারণ মানুষের জন্য বোঝাটা কিছুটা কষ্টকর। একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সবার আগে জানতে চাচ্ছি যে কোলোরেক্টাল বলতে আসলে আমরা কি বুঝি এবং এর ক্যান্সার বলতে কি বুঝি। আচ্ছা, কোলোরেক্টাল আমরা যদি একেবারে বাংলা কথায় বলি, সেটা হলো বৃহদান্ত্র বলি। খাদ্যের যে আমাদের পাকস্থলী থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে অংশ, একটা অংশ হলো পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, তারপর পায়ুপথ। তো কোলোরেক্টাল ক্যান্সার বলতে আমরা পায়ুপথ এবং বৃহদান্ত্রের যে ক্যান্সারটাও সেটাকে বুঝি। তো এটা খাদ্যের নালীর একটা অংশ এবং এখানে কিন্তু ক্যান্সার অনেক বেশি, শতকরাতে অনেক বেশি হয় ক্যান্সার। আচ্ছা, শতকরাতে অনেক বেশি হয়ে থাকে, আপনি যেরকমটা বলছিলেন। বাংলাদেশে আসলে এর প্রকোপ কিরকম? আসলে খুব আনফর্চুনেট যে আমাদের দেশে আসলে ক্যান্সার স্ট্যাটিস্টিক্স নেই বা রেজিস্ট্রি নেই, যার ফলে আমরা এক্সাক্ট যে কি নাম্বারে আছে কোন ক্যান্সার আমরা আসলে খুব বেশি আমরা জানি না। তবে আমরা আমাদের ইনস্টিটিউট বেস যেগুলো আমরা দেখি বা পেশেন্ট দেখি, সেই ক্ষেত্রে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারটা খুব বেশি কম না। এবং আমাদের অন্যান্য ক্যান্সারের থেকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা একটা স্ট্যাটিস্টিক যদি বলি, যে ওয়ার্ল্ডে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার তৃতীয় সবচেয়ে বেশি ক্যান্সার হওয়ার মধ্যে এক অন্যতম। আচ্ছা, সেটা সেটা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে। এবং পুরুষের ক্ষেত্রে কিন্তু মহিলাদের তুলনায় 4 গুণ বেশি হয়ে থাকে। এখানে একটা কথা বলে রাখি, কোলোরেক্টাল আমরা বলি দুইটা কিন্তু আলাদা অঙ্গ। কোলন যেটা আমি বললাম বৃহদান্ত, এবং রেকটাম পাইপথ, যদিও আমরা দুইটাকে একসাথে বলি কারণ এটার চিকিৎসা ডায়াগনোসিস অনেকটা কাছাকাছি। দুই একটা বিষয় শুধু একটা ব্যতিক্রম আছে, তাছাড়া কিন্তু কাছাকাছি। তো আপনি যেটা বলছিলেন যে আসলে এক্সাক্ট স্ট্যাটিস আমরা নাই, কিন্তু আমাদের দেশে কিন্তু ফুসফুস ক্যান্সার পুরুষদের বা মহিলাদের, ব্রেস্ট ক্যান্সার, জরি ক্যান্সার পরপরই কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার পাই। এবং ইদানিং যেটা আমরা ভয়াবহ যেটা কথা বলছি, যে আমাদের অনেক ইয়ং পেশেন্ট কোলোরেক্টাল ক্যান্সার পেয়ে থাকি, যেটা আসলে ইউজুয়ালি কোলোরেক্টাল ক্যান্সার সাধারণত বয়স্কদের ক্যান্সার। আফটার 55 ইয়ার্স, 55 বছর পর থেকে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার হয়। কিন্তু আমরা এমনও দেখেছি 18 বছরের কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার পেয়ে থাকি। সেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। এই জন্য কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা ধাপে ধাপে বলবো। জি, যে কারণগুলো বলছিলেন, আমরা জানি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টরস কাজ করে থাকে। সেই রিস্ক ফ্যাক্টরসগুলো কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কি হয়ে থাকে? এটা প্রথমে আমরা বলবো এটা খাদ্যাভ্যাস। আমরা যদি হাই প্রোটিন বা হাই কার্বোহাইড্রেট খাই, লো ফাইবার খাবার, যেগুলোতে আমাদের পায়খানা বা মলটাকে নরম করবে, সেগুলো যদি কম খাই, সেক্ষেত্রে কিন্তু কোলোরেক্টালের সম্ভাবনা থাকে। কারো যদি পার্সোনাল আগে কোনো পলিপ থাকে, এবং যদি বংশগত কারো থাকে, কারো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, ভাই, মা, বোন, মামা অথবা বাবা যদি কোলোরেক্টাল ক্যান্সার, তার কিন্তু কোলোরেক্টাল ঝুঁকিটা অনেক থাকে। ধূমপান একটা বিশাল একটা, সব ক্যান্সারের ক্ষেত্রে যেরকম হয়, কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি একটা প্রভাব। কিছু ডিজিজ আছে, ক্রনিক ডিজিজ আমরা বলি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা ক্রনস ডিজিজ, এতে যদি কারো আগের থেকে হয়ে থাকে, তার কিন্তু কোলোরেক্টাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর কিছু জেনেটিক কারণ আছে। হ্যাঁ, আমরা বংশগত বললাম, মানে হয়তো ফ্যামিলি কারো আছে, কিন্তু জেনেটিক কিন্তু অন্য একটা কারণ। আমরা বলি এপিসি জিন এক কারণে হতে পারে। এরকম জেনেটিক কিছু কারণে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার হয়ে থাকে। আচ্ছা, আপনি শুরুতে যেরকমটা বলছিলেন যে কোলোরেক্টাল ক্যান্সার বলতে আমরা বৃহদন্ত্রের একটি ক্যান্সারকে আসলে বুঝে থাকি। তো সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সাথে কি কোলোরেক্টাল ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, অবশ্যই। আমি যেটা বললাম, একেবারে ডাইরেক্ট সম্পর্ক নাই, কিন্তু আমি আগেই বললাম যে যাদের অনেক বেশি হাই কার্বোহাইড্রেট খায় বা আমরা ফাস্ট ফুড খেয়ে থাকি, এতে কিন্তু ক্রনিক কনস্টিপেশন হয়ে থাকে। অনেকে 3 দিন 4 দিন পর বাউলটা মুভ হয়ে থাকে। এটা কিন্তু অন্যতম কারণ। কারণ যে কোনো ক্যান্সারের কারণ হলো আমাদের নর্মাল সেলটা যখন ইরিটেশন হয় বা নর্মালি বিহেভ করতে পারে না, সেটাই আমাদের ক্যান্সার ডেভেলপ করে। যাদের ক্রনিক কনস্টিপেশন আছে অনেক বছর থেকে, তাদের কিন্তু একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমরা বলি প্রতিরোধ করার জন্য, কোলন ক্যান্সার অন্যতম প্রতিরোধ, আমি আরও ডিটেলস হয়তো বলবো, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার
ফাইবার জাতীয় খাবার, যেটা আমরা খাবারের সাথে বা শাকসবজি ফল এটা অবশ্যই থাকতে হবে। আচ্ছা, লক্ষণ বা উপসর্গগুলোর দিকে চলে যাব। কি কি লক্ষণ বা উপসর্গ প্রাথমিক পর্যায়ে আসলে প্রকাশ পেয়ে থাকে? আসলে এক্সাক্ট ক্লিন কাট কোনো লক্ষণ আসে না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা দুর্ভাগ্য, আসলে আমরা লক্ষণ সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল না, আবার অনেকে এটা দিয়ে পাত্তা দেয় না। আর লক্ষণগুলো আসলে ক্লিন কাট না, অনেকে আসলে স্পেসিফিক কোনো লক্ষণ থাকে না, যেটা হয়তো অনেকে আছে ক্ষুধামন্দা হয়, প্রত্যেকটা ক্যান্সার যেটা হয় ক্ষুধামন্দা হয়, রক্তশূন্যতা হয়, খুব দুর্বলতা লাগে, এটা তো সব ক্যান্সারের কমন ফিচার। এছাড়া কিছু আছে যে পেটে ব্যথা হতে পারে, যেটা অ্যালার্মিং যেটা আছে যে আমাদের যে বাওয়েল হ্যাবিট যেটা বলি, বাথরুমে যাওয়ার যে সময়, প্রত্যেকে কিন্তু একটা নিজস্ব টাইম টেবিল আছে। কেউ হয়তো সকালে নাস্তা পরে যায়, কেউ দুপুরে যায়, কেউ এক কাপ চা খেয়ে যায়। এই বাওয়েল হ্যাবিটটা যদি কারোর চেঞ্জ হয়ে যায়, এটা অ্যালার্মিং। প্লাস আমাদের যদি কারো পায়খানার সাথে রক্ত যায়, সেটা কিন্তু একটা লক্ষণ। অনেকে আসে কিন্তু একেবারেই অ্যাকুট অবস্ট্রাকশন যেটা বলি, যে একেবারে পায়খানার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, পায়খানা হচ্ছে না, সেটা কিন্তু ফিচার নিয়ে আসতে পারে। তাছাড়া যদি ছড়িয়ে যায় ক্যান্সারটা, সেই ক্ষেত্রে বিভিন্ন ফিচার আসতে পারে। পেটে ব্যথা হতে পারে, ফুসফুসে ছড়াইলে শ্বাসকষ্ট হতে পারে, ব্রেনে চলে গেলে মাথা ব্যথা হতে পারে, এগুলো কিন্তু বিভিন্ন লক্ষণ নিয়ে আসে। আচ্ছা, যেরকমটা বলছিলেন যে পায়খানার সাথে রক্ত যাওয়ার যে বিষয়টি, সেটা কিন্তু আমরা পাইলসের ক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস আসলে দেখে থাকি। আলাদা করার উপায় কি আছে, বা আপনারা ডায়াগনোসিস কিভাবে কনফার্ম হয়ে থাকে? আসলে লক্ষণ খুব মানে আমরা যদি বড়ভাবে একটা মোটার আগে বলি, পাইলসের রক্তটা কিন্তু পায়খানা হওয়ার সাথে সাথেই রক্ত যাবে। অনেকটা কাটা মুরগি, আমরা বলি কাটা মুরগির রক্ত যেরকম বের হয়, টাটকা রক্ত। কিন্তু যদি ক্যান্সারের রক্ত কিন্তু টাটকা রক্ত হয় না, সাধারণত অল্টার ব্লাড বলি, একটু কালচে লালচে মানে খয়েরি কালার এরকম হয়ে থাকে, এবং এটা কিন্তু পায়খানার সাথে মিক্সড থাকে। পাইলসে যেমন পায়খানা হওয়ার সাথে সাথে পায়খানা আলাদা থাকে, রক্তটা আলাদা থাকে, কিন্তু ক্যান্সার কিন্তু একসাথেই মিক্সড করা থাকে। এই জন্য অনেকে বুঝে না, অনেকে বলে যে আমার পায়খানাটা কালো হচ্ছে বা পায়খানার রংটা যেমন কেমন গাঢ়, সেটা কিন্তু একটা সন্দেহের এই হয়। আর তাছাড়া ক্লিনিক্যালি সাধারণত আমাদের যারা কোলোরেক্টাল সার্জন আছেন, তারা কিন্তু পার রেক্টাল যেটা করি, ডিআরই যেটা বলি, সেটা গিয়ে দেখতে পারে যে এটা পাইলসের কিনা, অথবা কোনো গ্রোথ বা কোনো ক্যান্সার জাতীয় কিছু আছে কিনা। আচ্ছা, আমরা এবার চিকিৎসা প্রসঙ্গে চলে আসব। ক্যান্সারের যে চিকিৎসাগুলোর মধ্য দিয়ে যে ধাপগুলো থাকে, সেই ধাপগুলো কি কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রেও একই রকম কিনা, আর বাংলাদেশে সেই চিকিৎসাগুলো কি অ্যাভেলেবল আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে খুবই জরুরি, আমি সব জায়গায় এই কথাটা বলি। আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের বেশিরভাগ রোগীগুলা স্টেজ 4 অথবা স্টেজ 3-তে আসে। আমি আগে বলিনি, আমাদের প্রত্যেকটা বেশিরভাগ ক্যান্সারে 4টা স্টেজ থাকে। স্টেজ 1 এবং 2 অত প্রাথমিক ধাপেই বলি আমরা, স্টেজ 3 হলে অ্যাডভান্স, আর স্টেজ 4টা হলে একেবারেই অলরেডি সারা শরীরে ছড়িয়ে যায়। তো আমাদের বেশিরভাগ রোগীরা কিন্তু স্টেজ 3 এবং 4-এ আসে, যার ফলে আসলে ট্রিটমেন্টটা আসলে আমাদের জন্য খুবই, আমরা সংকীর্ণ ট্রিটমেন্টে চলে আসি। কিন্তু স্টেজ 1 এবং 2 থেকে খুব ভালো চিকিৎসা আছে, এবং কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু 5 ইয়ার সার্ভাইভাল খুবই ভালো, প্রায় মোর দেন 80%। কিন্তু আমাদের বললাম যে স্টেজ 3-4 থেকে পার্সেন্টেজ অনেক কমে যায়, সেটা পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে। তো চিকিৎসা ক্ষেত্রে যেটা বললাম যে কোলন এবং রেকটামের, আমি আগে বলছি যে মোটামুটি দুইটা কাছাকাছি অনেক কিছু সিমটম, ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। কোলনের ক্ষেত্রে শুধু আমরা চিকিৎসা দেই, সার্জারি করতে হয় 1 নম্বর, তারপর আমরা কিমোথেরাপি দেই। এখন অনেক ক্ষেত্রে আমরা কিমোথেরাপি দেওয়ার জন্য আমাদের কিছু মলিকুলার টেস্ট করি, সেটার উপর যাচাই করে কিমোথেরাপি দিই। সব রোগীর কিমোথেরাপি লাগবে তা না, আমরা অনেক ক্ষেত্রে রোগী স্কিপ করি, ফলো আপে রাখি। এবং যদি আমরা আমাদের রেকটামের ক্ষেত্রে এই কিমোথেরাপি এবং সার্জারির সাথে সাথে রেডিওথেরাপিটাও প্রয়োজন হয় রেকটামের ক্ষেত্রে, কারণ রেকটাম একটা ফিক্সড অর্গান, এবং এই জন্য রেডিওথেরাপি খুব প্রয়োজন হয়। এটা স্টেজ 1 এবং 3 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে। যখন আমরা 3-তে বা 4-এ চলে যাব, সেই ক্ষেত্রে আমরা এডিশনালি আমাদের সেই ক্ষেত্রে কিমোথেরাপির পাশাপাশি ইমিউনোথেরাপি আছে, টার্গেটেড থেরাপি আছে। যদি ক্যান্সারটা অনেক ছড়িয়ে যায়, সেক্ষেত্রে আসলে কনভেনশনাল যে কিমোথেরাপি আছে সেটাতে আমাদের হয়তো কন্ট্রোল না হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপি আছে এবং টার্গেটেড থেরাপি আছে, এবং সবগুলো এগুলো নিউয়ার ড্রাগ। এবং সবচেয়ে খুশির সংবাদ হলো প্রত্যেকটা মেডিসিন বা ড্রাগ বা চিকিৎসা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, এবং আমরা কিন্তু দিচ্ছি আমাদের রোগীকে। আমরা 3টা মেথড বললাম, যে সার্জারি, কিমোথেরাপি এবং রেডিওথেরাপি, প্রত্যেকটা কিন্তু আমাদের রোগীরা পাচ্ছে। আচ্ছা, যে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি, আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে। আমরা বিজ্ঞাপন বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ক্যান্সার আলাপন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ক্যান্সার আলাপন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, এবার আমরা ডায়াগনোসিসের যে প্রসিডিওরটা থেকে থাকে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে সেই বিষয়ে জানতে চাচ্ছি। ডায়াগনোসিসটা আসলে আমরা প্রথমে হিস্ট্রিটা নিই, যেটা আমি বললাম যে যদি কোনো রোগীর পায়খানার সাথে রক্ত যাওয়া বা পেটে ব্যথা বা এরকম কোনো কিছু নিয়ে আসে, এটা হিস্ট্রি নিই। তারপর আমরা যেটা সবচেয়ে সহজ যেটা হয় যে আমরা স্টুল আরই করি, পায়খানার পরীক্ষা করি, সঙ্গে স্টুল ওবিটি, ওখানে কোনো অকাল ব্লাড আছে কিনা বা স্টুলের মধ্যে কোনো মিক্সড আছে কিনা। তারপরে আমরা কিছু রুটিন পরীক্ষা করি, সিবিসি বা যেগুলো রুটিন পরীক্ষা, সঙ্গে আবার টিউমার মার্কার একটা আছে আমরা CEA, ওইটা আমরা পরীক্ষা করি। অনেক সময় এটা বাড়তি থাকে এবং কনফার্মেশনের জন্য আমাদের 2-3টা জিনিস করতে হবে, যেমন সিটি অ্যাবডোমেন, অবশ্যই সিটি অ্যাবডোমেন উইথ কন্ট্রাস্ট, যে আমরা কোনো জায়গায় লেশনটা আছে, এবং কনফার্মেটের জন্য কলোনোস্কোপির মাধ্যমে বায়োপসি করা হয়। বায়োপসি নিয়ে আমরা শিওর হই যে কোন ধরনের টিস্যু বা কোন ধরনের ক্যান্সার হয়েছে এবং ক্যান্সারের মানে ধাপটা কীরকম, গ্রেডটা কীরকম। হ্যাঁ, আর এছাড়া আমরা কিছু মেটাস্ট্যাটিক ওয়ার্কআপ করি, ক্যান্সারটা এক জায়গায় আছে বা ছড়িয়ে গেছে, আমি বললাম সিটি স্ক্যান অ্যাবডোমেন, সঙ্গে সিটি চেস্ট করি, আরও কিছু রুটিন পরীক্ষা আছে, এগুলো আমরা করি। আচ্ছা, আমরা এবার জানতে চাচ্ছি যে চিকিৎসার যে বিষয়টি থাকে সেটি আসলে ঠিক কতটা কার্যকর হয়ে থাকে এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা সেটি আর কিভাবে উন্নত করা যেতে পারে? না, এটা আসলে খুবই প্রাসঙ্গিক কথা, কারণ আসলে চিকিৎসা আমি আগেই বললাম যে আমাদের ক্যান্সার রোগীগুলো আসে সাধারণত স্টেজ 3 এবং 4, কিন্তু আমরা যদি এই রোগীগুলোকে স্টেজ 1 বা 2-তে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ রোগী কিন্তু 100% কিউরেবল। কারণ কোলোরেক্টাল ক্যান্সার এমন একটা ক্যান্সার, এটা কিন্তু চিকিৎসা করলে ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়। তো আমাদের এই অ্যাওয়ারনেসটা যদি আমরা নিয়ে আসতে পারি সবার সাথে, তাহলে একটা। আর চিকিৎসা যেটা বললেন, আমাদের দেশে 100% চিকিৎসা আছে। আমি আগে বললাম আমাদের ক্যান্সারের চিকিৎসা যে মডালিটি আছে, কিমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, এবং প্রত্যেকটার এক্সপার্টিস আছে। এবং আমরা বিভিন্ন ড্রাগ, যেগুলো আমরা আধুনিক যেসব ড্রাগ হচ্ছে, এবং প্রতিদিন কিন্তু ক্যান্সার রিসার্চ হচ্ছে, এই রিসার্চে যেসব মলিকুল আসতেছে, হয়তো আজকের রিসার্চ হচ্ছে, হয়তো আমরা ওদিন 3 মান্থের মধ্যে সেই মলিকুল কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে, এবং বাংলাদেশের কোম্পানিগুলো নিয়ে আসতেছে, এবং অনেকটা চিপার রেটে, যার ফলে কিন্তু আমরা বেশিরভাগ মেডিসিন ইউজ করতে পারছি এবং রোগীদের আউটকামও খুব ভালো। তো যদিও আমাদের দেশে ক্যান্সার নিয়ে সচেতনতা অনেক কম, মানুষ আসে অনেক দেরিতে, সবাই আর্লি আসে না চিকিৎসা, অর্থনৈতিক ব্যাপার সেটা অনেক বড় জিনিস। কারণ আমাদের যখন আধুনিক চিকিৎসা নিতে চাই, ইমিউনোথেরাপি অথবা টার্গেটেড থেরাপি, সেটা কিন্তু একটু এক্সপেন্সিভ। হ্যাঁ, যদিও অন্যান্য দেশের তুলনায় আমাদের খরচটা অনেক কম, কিন্তু আমাদের লোকের জন্য সেটা অনেক এক্সপেন্সিভ, যার ফলে সবাই হয়তো অ্যাভেল করতে পারে না। সেক্ষেত্রে অর্থনীতি একটা বড় ব্যাপার। গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, কিন্তু আসলে কতজনকে সাপোর্ট দিবে? অনেক, আমরা আমাদের হাসপাতালে একটা রোগী, একটা ক্যান্সার রোগী প্রায় 50,000 টাকার মতো গভর্নমেন্ট থেকে ফান্ড পাচ্ছে, কারণ তারপর একটা রোগীর হয়তো আরও বেশি লাগে, একটা ইমিউনোথেরাপি বা টার্গেটের অনেক খরচ, একটা সাইকেলে 1 লাখ 1.5 লক্ষ টাকা খরচ হয়। তো সেই ক্ষেত্রে আসলে সবাই অ্যাভেল করতে পারে না। যদি অ্যাভেল করতে পারতো, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আরও আমরা এগিয়ে নিয়ে আসতে পারব। প্লাস গবেষণা, আসলে গবেষণার ক্ষেত্রে আসলে আমাদের ক্যান্সার গবেষণা বলেন, আমরা বলবো ক্যান্সারের ক্ষেত্রেই বলতেছি, গবেষণার ক্ষেত্রে খুব বেশি আমরা সাপোর্ট আসলে পাই না। আমাদের লজিস্টিক আছে, আমাদের রুগী অ্যাভেলেবল, কিন্তু আমাদের যে কিছু ল্যাব ফ্যাসিলিটি বা গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আছে, গভর্নমেন্ট সাপোর্ট বা অথবা প্রাইভেট কিছু সাপোর্ট, সেটা কিন্তু আসলে হয় না। তারপরে অনেকে পার্সোনাল ইন্টারেস্টে অথবা একটা গ্রুপ ওয়াইজ ইন্টারেস্টে কিন্তু অনেক গবেষণা হচ্ছে, আমাদের হাসপাতালে বলেন, বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং আমরা কিন্তু এর ফলও পাচ্ছি। কিন্তু যদি বৃহৎ আকারে ফল পেতে হয়, সেটা কিন্তু আমাদের সরকার থেকে একটা বিশাল একটা সাপোর্ট দরকার ক্যান্সার গবেষণার জন্য। আচ্ছা, এবার স্ক্রিনিং এর বিষয়ে একটু জানতে চাইবো যে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং পদ্ধতিটি আসলে কিরকম হয়ে থাকে? আসলে আমরা দুইটা ভাগে ভাগ করি, যারা মোটামুটি রিস্ক আছে বা লো রিস্ক বলি আমরা, আর হাই রিস্ক। লো রিস্ক মানে আমি আগে বললাম যে যদি বয়স একটা ব্যাপার, অনেকে একটু সিমটম থাকতে পারে, বা অথবা কোন এক সময় তার পলিপ ছিল, সেই ক্ষেত্রে আসলে 5 বছর পর পরে আমরা স্ক্রিনিং করি, এবং স্ক্রিনিংয়ের মেথডটা হলো কলোনোস্কোপির মাধ্যমে স্ক্রিনিং করি। স্টুল ওবিটি কিছু কিছু জায়গা আছে, কিন্তু এখন এটা আসলে খুব বেশি এটা অথেন্টিক্যাল না। আমরা কলোনোস্কোপি বেসিক্যালি করি। ভার্চুয়াল কোলোনোগ্রাফি একটা আছে, যদি আমাদের দেশে অ্যাভেলেবল না, সিটি স্ক্যানের মতো আমরা ভার্চুয়ালি বুঝতে পারি যে কোলোনোস্কোপির মতো। আর যদি হাই রিস্ক যারা আছে, সেদের ক্ষেত্রে কিন্তু আসলে রুটিন ওয়ার্কটা অনেক বেশি। যেমন কারো যদি আগে কোলোরেক্টাল ক্যান্সার হয়ে থাকে, অথবা ফ্যামিলি যদি হিস্ট্রি থাকে কোলোরেক্টাল ক্যান্সার, তার কিন্তু প্রতি বছর
যদি জেনেটিক কজ হয়ে থাকে তাহলে কিন্তু প্রতি বছর স্ক্রিনিং করতে হয়। আচ্ছা। কারো যদি আত্মীয়, যেটা বলো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি কোলোরেক্টাল ক্যান্সার, তাকে কিন্তু 5 বছর পর পর কোলোনোস্কোপি করতে হয়। কারো যদি ইনফ্লামেটরি বাউল ডিজিজ হয়ে থাকে তা 8 বছর চিকিৎসা পর থেকে কিন্তু তার প্রতি বছর কোলোনোস্কোপি করতে হয়। এবং যেটা হলো যে কারো যদি রিলেটিভ কোলন ক্যান্সার আক্রান্ত হয় অথবা তার জেনেটিক যদি কজ থাকে, সেই ক্ষেত্রে বলে যে 25 বছর থেকে তার স্ক্রিনিংটা শুরু করতে হয়। অথবা তার যে রিলেটিভ আক্রান্ত হয়েছে তার আক্রান্ত হওয়া বয়সের থেকে 5 বছর আগ থেকে, কেউ যদি মনে করেন তার রিলেটিভ 30 বছর বয়সে আক্রান্ত হয়েছে, তাহলে তার যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাকে 25 বছর বয়স থেকে কিন্তু স্ক্রিনিং শুরু করে দিতে হবে। এই স্ক্রিনিং যদি করা যায়, বাইরের দেশে কিন্তু স্ক্রিনিং কারণ কিন্তু অনেক ক্যান্সার কিন্তু ওরা নিয়ন্ত্রণে নিয়ে আসছে, কারণ খুবই আর্লিয়ার স্টেজে, একেবারে ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে। তো আমরা স্ক্রিনিং যদি করতে পারি, যেহেতু আমাদের দেশে কোলোনোস্কোপি সব জায়গায় অ্যাভেলেবল আছে, সিটি স্ক্যান অ্যাভেলেবল আছে, স্টুল আরবি ওবিটি বলেন সবগুলো অ্যাভেলেবল আছে, এগুলো কিন্তু আমরা স্ক্রিনিং করতে পারি। আচ্ছা, আপনি স্ক্রিনিংয়ের বিষয়টি আসলে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার ধারণা যে দর্শকদের অন্তত স্ক্রিনিং নিয়ে আসলে আর কোনো কনফিউশন থাকবে না। এবার জানতে চাচ্ছি যে সচেতনতার যে বিষয়টি, সেটি কিভাবে বৃদ্ধি করা যেতে পারে? প্রথমে হলো আমাদের খাদ্যাভ্যাস। আমরা আসলে আমি সবসময় বলি, আমাদের ঘরের রান্নাটা সবচেয়ে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সবার জন্য। আচ্ছা। আমরা বাইরে খাই, ফাস্টফুড খাই, হাই কার্বোহাইড্রেট খাচ্ছি, ফাস্টফুড বলেন হাই, অনেক মাংস খাচ্ছি, আসলে শাকসবজি কম খাচ্ছি, ফ্রুটস কম খাচ্ছি। প্রত্যেকটা ব্যালেন্স ডায়েট আমরা সবসময় আগে ছোটোকালতেই শিখে আসছি, সুষম খাবার। তো ব্যালেন্স ডায়েটটা যদি আমরা সবাই মেনটেন করি, একটা খাবারের মধ্যে অবশ্যই কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, কিন্তু অবশ্যই তার সঙ্গে ফ্রুটস অথবা ফাইবার, ভেজিটেবল, পানি এগুলো থাকতে হবে। আমি সারাদিন ফাস্টফুড খাচ্ছি, মাংস খাচ্ছি, কিন্তু শাকসবজি কম খাচ্ছি, ফল কম খাচ্ছি, তাহলে কিন্তু তার একটা রিস্ক থাকে হলো খাদ্যাভ্যাস। প্লাস এক্সারসাইজ, প্রতিনিয়ত আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা যারা সেডেন্টারি ওয়ার্কার আছি, মিনিমাম কিছু সময় শারীরিক ব্যায়াম করা, হাঁটাচলা করা, পর্যাপ্ত পানি পান করা, এগুলো কিন্তু একটা সচেতনতা একটা পার্ট। এটা করলে কিন্তু অনেকাংশে কিন্তু আমাদের এইসব ক্যান্সারের ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ করতে। তারপরে যেটা হলো যে স্ক্রিনিং, যেটা বললাম, এটাও কিন্তু একটা সচেতনতা পার্ট। আমরা যদি এগুলো ফলো করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু এগুলো অনেক কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। আমাদের আজকের বিষয়টির সাথে আসলে যে বিষয়টি সংযুক্ত, সেটি হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা এবং চিকিৎসা। আমরা চিকিৎসা প্রসঙ্গে কথা বলেছি, এবার প্রতিরোধ প্রসঙ্গে জানতে চাইবো। আমরা যেরকমটা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কি প্রতিরোধ ব্যবস্থা নিলে কোলোরেক্টাল ক্যান্সারকে প্রতিহত করা যেতে পারে? এটা আসলে ওটা একটা স্ক্রিনিং এর একটা বড় পার্ট অংশ। আমরা প্রতিরোধের একটা বড় অংশ স্ক্রিনিং। এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কিন্তু বিভিন্ন ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে অলরেডি, কিন্তু সার্ভাইকাল ক্যান্সার আমাদের দেশে অলরেডি চালু হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, এবং এইসব দুইটা ক্যান্সারের স্ক্রিনিং করে কিন্তু আমরা অনেক লাভবান হয়েছে। অনেক রোগী কিন্তু একেবারে ইনিশিয়াল স্টেজে ধরা পড়েছে। তো আমরা যদি স্ক্রিনিংটা, কোলোরেক্টাল স্ক্রিনিংটা যদি আমরা মেনটেন করতে পারি, যারা বললাম রিস্ক ফ্যাক্টর, যারা হাই রিস্কের, এদেরকে স্ক্রিনিং করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের প্রতিরোধের বড় একটা উপায়। প্লাস আমি বললাম যে খাদ্যাভ্যাস, ব্যায়াম, পর্যাপ্ত পরিমাণ শারীরিক পরিশ্রম করা এবং নিজের দিকে খেয়াল করা। হ্যাঁ, আমি একটা স্লোগান শুনেছিলাম একটা গ্রুপের, ব্যায়ামের গ্রুপে, ওরা বলছিল 23 ঘন্টা কাজ করি, 1 ঘন্টা নিজের জন্য রাখি। তো আমরা যদি 1 ঘন্টা নিজের সুস্থতার জন্য রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যে কোনো ক্যান্সার, যে কোনো অসুখ বিসুখের থেকে আমরা কিন্তু নিজেকে রক্ষা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানার ছিল কোলোরেক্টাল ক্যান্সার সংক্রান্ত বিষয় নিয়ে। সময় স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলা নিউজকে এবং হেলথ কেয়ারকে। তাদের অনেক ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসছে এবং আমরা আশা করি সবাই মিলে এদেশে ক্যান্সারকে নির্মূল করার জন্য সবাই একসাথে কাজ করব। ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতা এবং চিকিৎসা সম্পর্কে আপনারা বিস্তারিত হয়তো ধারণা পেয়েছেন, আর আপনারা ধারণা পেলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।